আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালে চলে আসলাম ছাদে। তো ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ করলাম। তারপর ছাদে চলে এসেছি। এখনও তো রোদ ওঠেনি, মোটামুটি ঠান্ডা একটা আবহাওয়া। তো ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার সাথে আমার আয়াত শোনাও ছিল। তো গাছগুলো দেখছিলাম। আর এখন প্রতিদিন ছাদে আসা হয় না, মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়। যদিও বা প্রতিদিন আসার চেষ্টা করি, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। আসলে কাজের কোনো সিরিয়াল নেই, এক একটা টাইমে চলে আসে কাজ হঠাৎ করে। তো একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই বেগুন গাছের বেগুনগুলোর দিকে তাকাচ্ছিলাম। কিছু বেগুন পেরে নিব চিন্তা করছি। তো এই বেগুনগুলো আপনারা কে কে চিনেন আর আপনাদের কার কার জেলায় কী নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো চট্টগ্রামের ভাষায়, গ্রাম্য ভাষায় একটা অদ্ভুত নাম বলি। তো বই পুস্তকের ভাষায় কী নাম সেটা আমি এখনও জানি না। তবে এই বেগুনের ভর্তা কিন্তু অনেক মজা। তো আমি গাছটা দেখছিলাম, এই গাছটা আমি রোপণ করিনি। হয়তোবা কোনো পাকা বেগুন কোনো পাখি খেয়েছে, তো পাখির মাধ্যমে হয়তোবা গাছের বীজ ছড়িয়েছে। এখানে প্রায় ৫টা চারা উঠেছে। এখানে বড় হয়েছে ২টা, ছোটো ছোটো আরও ৩টা আছে। তো ঘরের পেছন দিকে আরও ২টা চারা উঠেছে। তো সেগুলো থেকে ঢাল বের হয়ে অসংখ্য অসংখ্য গাছ, এমনই মনে হচ্ছে আর কি। এটা হচ্ছে পাথরকুচি, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় কক পাতা বলি। ছোটো বাচ্চাদের সর্দি আসলে ছোটোবেলায় কিন্তু এই পাথরকুচি পাতাকে গরম ভাপের মধ্যে দিয়ে চেপে রসটা তাল মিছরি দিয়ে খাওয়ানো হতো। এটা কিন্তু সর্দি আসলে খুবই ভালো। তো এটা অনেক সময় বড়রাও খায়। আমিও আমার বাচ্চাদেরকে ছোটোবেলায় খাইয়েছিলাম। তো ইদানিং আমার ছাদ বাগানে গাছটা ছিল না। আমি ইউনিয়ন পরিষদের উঠোন থেকে একদিন আয়াতকে স্কুল থেকে আনার পথে দেখেছি। তো ভাবলাম একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই। তো একটা গাছ হয়েছে, আরও কয়েকটা হয়েছিল, সেগুলো মরে গিয়েছে, একটা হয়েছে আর কি। তো রোপণ করাও তো কষ্ট না, একটা পাতা রোপণ করে দিলে কিন্তু পাতার চারপাশ থেকে কিন্তু অনেকগুলো গাছ বের হয়, চারা। তো জলপাই গাছ খুব সুন্দর, জলপাই ভরে গিয়েছে, দেখতে সুন্দর লাগছিল। এখনও কিন্তু অনেক ছোট। একটা জলপাই ধরতে গেলে বড় জলপাইয়ের বিচির সমান আর কি, এতটা ছোট। এগুলো যখন বড় হবে তখন আচার বানানো যাবে। আর আমি এমনিতেও কিছু জলপাই ফ্রোজেন করি গোটা গোটা। জলপাইয়ের টক রান্না বা ছোট মাছ রান্না করলে জলপাই দিয়ে খুব মজা। তো আমি গাছটা দেখছিলাম, তবে এই গাছে অন্যবারের তুলনায় এবার অনেক কম ধরেছে। ফুল অনেক এসেছিল কিন্তু ঝরে গিয়েছে। এখন তো সিজন চেঞ্জ হয়ে গিয়েছে, দেখা যায় বর্ষাকালে বৃষ্টি হয় না, গরমের সিজন, শীতের সিজন সব কিছু যেন একটু এলোমেলো টাইমে আসছে আর কি। তো অদ্ভুত হয়ে গিয়েছে। তো ফল ফলাদি ধরা এবং ঝরে যাওয়া সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। তো যা হোক, এগুলো তো আপনারা যারা বাংলাদেশে আছেন কম বেশি জানেন। সিজন সম্পর্কে আমার আর নতুন করে জ্ঞান দেওয়ার কিছু নেই। আমি জলপাই গাছটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল। কিন্তু এই জলপাই গাছের উপর প্রতিদিন রাতে হামলা হয়ে অনেকগুলো জলপাই ঝরে পড়ে যায়। তো অনেক কথাই তো বলছি, কমন একটা কথা বলা হয়নি। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে ছোট একটা লাইক দিতে ভুলে আছেন, প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিবে, বা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। এই যে থোকায় থোকায় জলপাই, এই একটা থোকায় কিন্তু ১০-১২টা করে জলপাই ছিল। ঝরতে ঝরতে কয়েকটা আছে, জানি না আরও কতটুকু ঝরে যায়। প্রতিদিন রাতে এখানে কলাবাদুর আসবে, কলাবাদুর এসে ঝাপটাঝাপটি করে প্রচুর জলপাই ফেলে দেয়। অনেকগুলো জলপাইকে একদম আছড়ে বিছড়ে দেয় আর অনেকগুলো ফেলে দেয়। যখন পেয়ারা গাছ ছিল তখনও প্রায় এক রাতে ৭, ৮টা, ১০টা করে পেয়ারাকে খাবলে খাবলে দিত। কিছুটা ২-১ কামড় করে খেত আর বাকিটুকু ফেলে দিত বা গাছে অর্ধেক করে ঝুলিয়ে রাখতো। এই যে এখানে প্রায় ১৫-২০টার মতো জলপাই পড়ে আছে, দেখলে কি খারাপ লাগছে। একটাতেও কিন্তু আঁচড়ের দাগ লাগেনি, এমনিতেই যেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিয়েছে অবস্থা। রাতের বেলায় যখন ১টা, ১.৫টা বা ২টার দিকে আমার ঘুম ভাঙে, আমি শুনতে পাই আমাদের ছাদে তো লম্বা লম্বা লোহার রড আছে, পিলার বাঁধানোর জন্য লম্বা লম্বা করে রড বাঁধা হয়েছে। সেই রডের মধ্যে হয়তোবা কলাবাদুরগুলো বসে, রটে রটে বাড়ি খেলে একটা টুনটুন আওয়াজ হয়। সে আওয়াজটা আমি নিচ থেকে শুনতে পাই। তো তখন বুঝতে পারি যে কলাবাদুর এসেছে। তো এদিকে আমি কিছু শিমের বিচি রোপণ করেছি। এই শিমের বিচিগুলো আমার বড় আপা পাঠিয়েছে আমার জন্য। মাশাআল্লাহ যতগুলো বিচি পাঠিয়েছে প্রায় সবগুলোই গাছ উঠেছে। তো গাছগুলো আরেকটু বড় হোক, আমি আপনাদের সাথে শেয়ার করব।
এখনও তো অনেক ছোট। তো আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, সব কিছু তো আর ভিডিওতে ধারণ করা সম্ভব না। তারপর নিচে চলে এসেছি। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি তালের পিঠা বানিয়েছিলাম। তো এটা এরপরে দোনোটা তো খাওয়া হয়নি, আরেকটা সেটা সকালের নাস্তা হিসেবে নিয়ে নিয়েছি। আরেকটা পাউরুটি আনিয়েছি, যে পিঠা খাবে খাবে, আর যে খাবে না সে পাউরুটি খাবে। পাউরুটি আজকে টোস্ট করব না, এমনিতে হালকা একটু তেল ব্রাশ করে ফ্রাই প্যানে কিছুক্ষণ বসিয়ে রাখবো, উপর থেকে মচমচা হবে, এমনটা খেতে ওরা পছন্দ করে। চা দিয়েও কিন্তু এমনটা খাওয়া যায়, ভালো লাগে। তো যে যেমন খায় আর কি। আর সকাল আজকে তেমন একটা ভারী খাবার যাচ্ছি না। আর চালের গুঁড়ার নাস্তা, চালের নাস্তা এগুলো কিন্তু অনেকটা ভাতের মতো, 2-1 পিস খেলে কিন্তু একদম পেট ভরে যায়। তো এই তাল পিঠাগুলোকেও ফ্রাই প্যানে দিয়ে একটু ছ্যাঁকা ছ্যাঁকা করবো, নরম নরম হয়ে যাবে, তারপর এটা চা দিয়ে চুবিয়ে খেতে মজা লাগবে। তো একটা তাল পিঠা আমি মিষ্টি করে করেছি, একটা একটু মিষ্টি কম দিয়েছিলাম, তো এটা মিষ্টি কমটা। আজকে সামান্য একটু মুদি বাজার করেছি। বাজারগুলো দেখে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, কেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ডিম, এখানে প্রায় 3টা ডিম ভেঙে গিয়েছে। যাক, ডিম তো ভাঙে, এটা কোনো ব্যাপার না। কিছু মুগ ডাল আনিয়েছি, আমি প্রায় সময় মুগ ডাল আনি, কখনো মুগ পককর্ন খাই বা প্রায় সময় খিচুড়ি খাওয়া হয়, সেজন্য মুগ ডালটা যখন আমি পলিথিন থেকে ঢাললাম, আর আমার এতটা মেজাজ খারাপ হয়েছে, প্রায় ডালের ওপর হালকা হালকা উলে ধরে গিয়েছে, ও ডালগুলো ঝাপসা ঝাপসা। আর যখন হাতের মুঠোতে নিয়ে শুকে দেখলাম, একটা কেমন যেন গন্ধ গন্ধ, মানে উলে ধরলে যেমন গন্ধ হয়। তারপর বাদামগুলো ঢাললাম, কিছু বাদাম ভেজে রাখবার, কিছু বাদাম কাঁচা বাদাম ধুয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব, যে কোনো সময় মাংস রান্নায় ব্যবহার করব। তো বাদামটাও শুকে দেখলাম একটু একটু উলে ধরা আর গন্ধ গন্ধ, মেজাজটা এমন খারাপ হলো, দুটোটাই আবার ফেরত পাঠালাম। তো এই জন্যই বলছিলাম মেজাজ খারাপ হয়ে গিয়েছে বাজার দেখে। আর এদিকে চলে আসলাম হঠাৎ করে ঘরের বাজারের থেকে গরুর বাজারের সিনে। হ্যাঁ, এখানে মিলাদুন্নবীর জন্য গরু পছন্দ করা হচ্ছে। এখান থেকে 2টা গরু নিয়ে যাওয়া হবে মিলাদুন্নবীর জন্য। তো আমাদের 3 সমাজের মিলাদুন্নবীতে তো মসজিদে যেই আয়োজন করা হয়েছে আকবাসা মসজিদে, আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, আগের 2টা ভিডিওতে। তো এটা হচ্ছে যে আমাদের সমাজের যেটা মসজিদে হয়েছে 3 সমাজের, এটা হচ্ছে 1 সমাজের, সেটাতে হবে মেজবানি রান্না আর কি। তো সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো গরু চয়েস করছিল, আর এদিকে আমার ঘরে চলছে আরেকটা আয়োজন, সেটা হচ্ছে আমার পছন্দের শাক, কচু শাক। আপনারা তো জানেন যারা ভিডিও দেখছেন যে কচু আমার জানু। তো তিতা করলা হচ্ছে আমার জামাইয়ের জানু, কচু হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত আমার জানু। তো বাজার দেখে আমার জামাইয়ের সাথে তো একদম তুতু ম্যামে লেগে গেল, একদম চরম আকার ধারণ করেছে, 10 নাম্বার সিগন্যাল। তো আমাকে আবার ঠান্ডা করার জন্য কচু শাক তুলে দিয়েছে। কারণ আমি বললেও কচু শাক তুলে দেয়, ঘরের সামনে দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর কচু শাক হয়েছে, বললে তুলে দেয়। কারণ শুধু আমরা 2 জনই কচু শাক খাই, ইদানিং একটু একটু আয়াতও খাচ্ছে। তো ও যে দুপুরে ভাত খায় না, ও রাতে খায় ভাত, আর আমরা বাকি সবাই শুধু দুপুরে একবেলা ভাত খাই। তো কচু শাক 1 মুঠো আনলেও কিন্তু 3-4 দিনের জন্য হয়ে যায়। তো আমি কিন্তু আজকে কিছু বলিনি, নিজে নিজেই বাহিরে কিছু শিম গাছ রোপণ করা হয়েছে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। সেই শিম গাছগুলো পানি দিতে গিয়ে ও কী করলো, কচু শাক তুলে এনেছে। তো কচু শাক দেখে বলল যে তুমি তো বলনি অনেক কচু শাক হয়েছে, অনেকে তুলে নিচ্ছে, আমি একটু তুলে আনলাম। আমি বললাম আচ্ছা যাক, ভালো হয়েছে, আমের আচার দিয়ে, লটিয়া শুটকি দিয়ে, মুসুর ডাল দিয়ে আমি এটা রান্না করব। তো আর কিছু বললাম না। তো আমি পরে ও চলে যাওয়ার পরে বাচ্চাদেরকে বলছিলাম তোমার বাবা আমাকে খুশি করার জন্য কচু শাক এনে দিল আর কি। তো কচু শাকগুলো সিদ্ধ করে ঘুটে রেখে দিব, আর সামান্য একটু করে শুধু 1 চামচের মতো বাগার দিব, শুধু 2 বেলা হয় মতো আর কি, আমার জামাই যেন রাতে খেতে পারে আর আমি একটু দুপুরে খেতে পারি। তো ছাদ থেকে কিছু ব্যাট বেগুন ছিঁড়ে এনেছি। আর এর আগে তো দেখতে পেয়েছেন মিলাদুন্নবীর গরু যে 2টা কিনে আনা হয়েছে, সেগুলো নিয়ে বাচ্চারা বাড়িতে হাঁটছে, আর আমি আপনার সাথে শেয়ার করলাম। তো এই তো এদিকে 4টা ফুল পেয়েছি মাত্র, বেলি ফুল গাছে। তো এদিকে ভ্যাট বেগুন, এগুলোকে আমরা চট্টগ্রামের ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ভ্যাট বেগুন। এই বেগুনের ভর্তা ভীষণ মজা। এগুলো চুলায় দিয়ে একটু টেলে নিতে হয় কাঁচামরিচ সহ, তারপর টেলে নেওয়ার পর পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি যদি থাকে সেটা দিয়ে একটু বেগুনগুলোকে প্রতিটাকে একটু টিপে টিপে ভর্তা করতে হয়, তারপর সবগুলোকে মেখে নিতে হয় একটু সরিষার তেল দিয়ে। আর যদি কেউ পছন্দ করে একটু করে লেবুর রস দিতে পারে।
তো এটা আমার আয়াতেরও পছন্দ, আমিও খাই, আমার জামাইও খায়, আর আলিফ আজান খায় না। তো অল্প একটু হলে কিন্তু হয়ে যায়। তো আজকে বেগুন ভর্তা করব ভেবেছিলাম, পরে যেহেতু কচু শাক করেছি তো সেজন্য আর বেগুন ভর্তা তো করিনি, বেগুনটা বেছে রেখে দিচ্ছি, এটা হয়তো বা আগামীকালকে ভর্তা করব। এদিকে তো আমি কাজগুলো করছি, আজকে রান্নাবান্না কিছুই দেখাইনি, আজকে বলতে গেলে কিছু রান্নাও করিনি, একদম সিম্পল। ছাদে যখন গিয়েছিলাম শুধু একটা দুন্দুল ছিল, সেটা ছিঁড়ে এনেছি। আর সত্যি কথা বলতে সবজি বাজার শেষ হয়ে গিয়েছে, সবজি বাজার রান্না তো হবে। তো রান্নাটাও আমি সিম্পলভাবে করে ফেলেছি। এখানে ২টা ডিম ভাজা করেছি, বাচ্চারা কিন্তু এত কিছু খুঁজে না, ওদের ডিম ভাজা আর আলু ভর্তা হলে হয়। এখানে আলু ভর্তা করেছি, লাল লাল করে সরষের তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। আর পেঁপেকে একটু মুসুর ডাল দিয়ে হালকা একটু ঝোলের মধ্যে রান্না করেছি আর কি। তো এটা দিয়ে ওরা ওগুলো দিয়ে খাবে। আর এখানে আমার জন্য তো কচু, অল্প একটু করে কচু বুটে রান্না করেছি আর কি, একটু করে। এখানে আমি আর আয়াতের জন্য নিয়ে নিয়েছি প্লেটে, আর আমার জামাইয়ের জন্য একটা বাটিতে করে রেখে দিয়েছি। তো দুপুরে তো ভাত খাওয়ার পর কিছু একটা খেতে হয়, সেজন্য এখানে একটু করে ভর্তা বানাবো। এটা আগেও বলেছি যে আমার বাচ্চারা এটা পছন্দ করে, যদিও বা আজান এটা খাবে না, ও অন্য কিছু একটা খাবে। মোট কথা দুপুরে ভাতের পর কুটুর কিছু একটা তো খেতেই হয়। তো সেই হিসেবে আমি সেই আয়োজনটা করে নিচ্ছি। তো এগুলো দিয়ে একটু করে মরিচ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তা বানাবো। তো আজকে বিকালে সিম্পল খাবার ছিল, আর এটা শেয়ার করিনি কারণ আজকে রাতে ৭টার দিকে আমরা মা ছেলে ৪ জন মদনাঘাট এসেছিলাম। আসলে ডাক্তারের কাছে এসেছি, দাঁতের ডাক্তারের কাছে। তো ডাক্তার ছিল না। তো ভাবলাম এসেছি যখন একটু মদনাঘাট ব্রিজ থেকে ঘুরে যাই। এমনিতেও তো মোটামুটি একটু সন্ধ্যার দিকে গরম পড়ছিল। তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করে যাই। তো ব্রিজে দাঁড়িয়েছি, আর এত সুন্দর ঠান্ডা বাতাস এখানে, খুব ভালো লাগছিল। আর চাঁদটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমরা ৪ জন এখানে গল্প করছিলাম। গল্প করার এক পর্যায়ে একটা ছোট বেবির সাথে দেখা হয়ে গেল। তো ওদেরকেও একটু ভিডিওতে ধারণ করলাম। আয়াত বলছিল এটা আমার বোন। তো আজকে অনেকক্ষণ সময় ধরে আপনারা যারা ভিডিও দেখছেন বা পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চান, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। আসলে কি বলবো, চ্যানেল ভিডিওর সাথে যেহেতু কাজ করি ইউটিউবের সাথে, তো মোটামুটি ভিডিও ফেসবুক ইউটিউব এগুলো একটু ঘাটাঘাটি হয়। তো ফেসবুক খুললে কিন্তু গত ২ দিন ধরে কি দেখছি, মাত্র ২টা ভাতের কারণে, ২টা ভাত চাওয়ার কারণে, ২টা ভাতের আশায় কত সুন্দর ছেলেটাকে, একটা জীবন্ত প্রাণবন্ত একটা ছেলেকে কিভাবে পিটিয়ে মেরে ফেললো। আর নিষ্ঠুরতার চরমে গিয়েছে। এটা কি বাংলাদেশ নাকি? এমন স্বাধীন দেশ তো আমরা চাইনি। আর কত খুন হবে একটা, বলতে গেলে এরকম অসুস্থ একটা ছেলেকে ২টা ভাতের কারণে আল্লাহ এইভাবে করে ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এটা কতটা অমানবিক আসলে আমি বুঝতে পারছি না কি অবস্থা। মনে হয় খুন করে কাউকে মেরে ফেলাটার মধ্যে পৈশাচিক এক আনন্দ পাচ্ছে। আর এটা তো অবশ্যই স্টুডেন্টদের থেকে আশা করি না। আমার ৩টা ছেলেও তো পড়ালেখা করছে, মানে দেশের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে ঠেকবে। কয়দিন আগে তো সবাই খুশি হয়ে গিয়েছিল স্বাধীন দেশ। এটাই যদি স্বাধীন দেশের চেহারা হয়ে থাকে, এমন স্বাধীন দেশ আর চাই না। মানে এমন স্বাধীন দেশের জন্য কি লক্ষ হাজার প্রাণ গিয়েছে বুঝতে পারছি না। আমি যখন ভিডিওটা দেখেছি সামান্য কিছু অংশ দেখেছি, ছেলেটা ২টা পা দেখেছি। আর এমন একটা এতিম ছেলে, ভাতের জন্য কি কেউ কাউকে মেরে ফেলে? আর জানা নেই কওয়া নেই, একটু জেনে শুনে বুঝে তো কিছু একটা অ্যাকশন নিলে হয়। থানা পুলিশ আছে, তো নিজেদের হাতে আইন নেওয়ার দরকার কি? আমাদের দেশের স্টুডেন্ট বলতে গেলে আর কি বলবো, দেশের রত্ন। তো এদের কাছ থেকে তো এই ধরনের আচরণ মোটেও আশা করি না। তো যে মারা গিয়েছে সে তো গিয়েছে, তার হিসেবের খাতা বন্ধ। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা কি তাদেরকে কি পরিণতি করবে জানি না। তবে আশা করি, দোয়া করি খুব দ্রুতই দেশের অবস্থা শান্তিপূর্ণ হোক, একটু মানুষের ভিতর মানবতা বোধটা আসুক, এই দোয়া রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।